প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এসএলএসটি ইংলিশ ইন্টারভিউ ক্লাস 13 আরম্ভ করতে যাচ্ছি। এসএলএসটি ইন্টারভিউ ক্লাসের আজকের আমাদের খুব ইম্পর্টেন্ট টপিকের থেকে কিছু প্রশ্ন উত্তর, অর্থাৎ তোমরা ডেমোর জন্য তো প্রস্তুত নিচ্ছই, সেই ডেমোর থেকে কিরকম প্রশ্ন আসতে পারে সেখান থেকে কিন্তু আমরা আলোচনা করব আজকে। তো মাই ওন ট্রু ফ্যামিলির এর বিশেষ করে আমাদের এখানকার পোয়েট নিয়ে যে প্রশ্নগুলো হতে পারে, অর্থাৎ টেড হিউজ নিয়ে যে প্রশ্নগুলো হতে পারে, সে টাইপের কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট, খুবই দরকারি প্রশ্ন তোমাদের সামনে আমি প্রেজেন্ট করছি। সেই প্রশ্নগুলো অবশ্যই জানা উচিত, কারণ মাই ওন ট্রু ফ্যামিলির ক্ষেত্রে যে প্রশ্নগুলো টপিকের প্রশ্ন আছে, সেই টপিকের প্রশ্নগুলো কিন্তু কম বেশি পারা যায়, কিন্তু টেড হিউজ রিলেটেড কিছু প্রশ্ন যদি জিজ্ঞেস করে তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু অসুবিধেই হয়। তোমরা সেই সব প্রশ্নগুলোতে একটু রেডি থাকবে। তো আমরা এসএলএসটি ক্লাস 13 এর মাই ওন ট্রু ফ্যামিলি এর পোয়েট রিলেটেড কিছু প্রশ্ন উত্তর দেখতে যাচ্ছি। চলো তো প্রশ্নগুলো আরম্ভ করি। প্রথম প্রশ্নটা দেখো, বাই হুজ পোয়েট্রি টেড হিউজেস ওয়াজ প্রাইমারিলি ইনফ্লুয়েন্সড। কার কবিতাগুলো দিয়ে টেড হিউজেস কিন্তু প্রাইমারিলি ইনফ্লুয়েন্সড হয়েছিল? তাহলে আমরা প্রাইমারিলি ইনফ্লুয়েন্স একটা দেখি, এবং সেই প্রাইমারি ইনফ্লুয়েন্স কার পোয়েট্রি দিয়ে হয়েছে। তো টেড হিউজেস এর ক্ষেত্রে যে আমরা ইনফ্লুয়েন্সটা দেখবো, অ্যান্সারটা দেখে নেই। স্যার, টেড হিউজেস ওয়াজ প্রাইমারিলি ইনফ্লুয়েন্সড বাই দ্য পোয়েট্রি অফ ডব্লিউ.বি. ইয়েটস, গেরাল্ড ম্যানলে, হপকিন্স, টি.এস. এলিয়ট অ্যান্ড ডাইলান টমাস। এনাদের যে পোয়েট্রিগুলো আছে, সেই পোয়েট্রিগুলো দিয়ে কিন্তু টেড হিউজেস এর পোয়েট্রিগুলো ইনফ্লুয়েন্সড, অর্থাৎ টেড হিউজেস এর উপরে এই রাইটারদের পোয়েট্রির একটা ব্যাপক ইনফ্লুয়েন্স কিন্তু আছে, সেটা স্পষ্টই লক্ষ্য করা যায়। তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন, এবং আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে তার রাইটিং গুলো কার রাইটিং দেখে ইনফ্লুয়েন্সড, সেই রাইটারদের সম্পর্কে আমরা একটা কিন্তু ধারণা পেয়ে গেলাম। এবং আরো অন্যান্য রাইটিং থেকেও ইনফ্লুয়েন্সড, কিন্তু এই প্রাইমারি যদি আমরা বলি যে মূলত কার রাইটিং দেখে, তাহলে আমাদের কিন্তু ডব্লিউ.বি. ইয়েটস, টি.এস. এলিয়ট, গেরাল্ড ম্যানলে, হপকিন্স এবং ডাইলান টমাসের নামটাকে উল্লেখ করতেই হবে। আচ্ছা, পরের প্রশ্নে আসছি। হোয়াট ওয়াজ দ্য থিম অফ মোস্ট অফ টি.এস. হিউজেস পোয়েট্রি? টেড হিউজেস পোয়েট্রির ক্ষেত্রে আমরা যে থিমগুলো দেখি, সেই থিমগুলো বেশিরভাগগুলো কি কি বা কি? আচ্ছা, তো এখানে অ্যান্সার থিম আমরা বিভিন্ন টাইপেরই দেখি। দ্য থিমস অফ টেড হিউজেস পোয়েট্রি ওয়ার দ্য র অফেন ব্রুটাল পাওয়ার অফ নেচার, দ্য ডারউইনিয়ান স্ট্রাগল ফর সার্ভাইভাল অ্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ ভায়োলেন্স। এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখি। অর্থাৎ পোয়েট্রির যদি আমরা থিম দেখি, যেটা আমরা আমাদের কবিতার মধ্যেও পেয়েছি, সেখানে কিন্তু ব্রুটাল পাওয়ার অফ নেচার, ডারউইনিয়ান স্ট্রাগল ফর সার্ভাইভাল অ্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ ভায়োলেন্স, এই জিনিসগুলো মিশেলে তার কবিতাগুলো তৈরি। তাহলে থিম এইগুলো থেকেই আমাদের ক্লিয়ারলি বলা যেতে পারে যে টেড হিউজেস কবিতা এই জিনিসগুলো নিয়েই লেখা। আচ্ছা, পরের প্রশ্নে আসি। টু হুইচ পোয়েট ওয়াজ টেড হিউজেস লিঙ্ক টু? টেড হিউজেস কোন কবিদের সঙ্গে কানেক্টেড? আমরা পার্টিকুলারলি আরো বলতে পারি যে কোন মুভমেন্টের সঙ্গে কানেক্টেড। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হবে, দেখো, টেড হিউজেস ওয়াজ লিঙ্কড টু দ্য মুভমেন্ট পোয়েটস অফ দ্য 1950-1960s পোয়েটস অফ ইংল্যান্ড। তাহলে এখানে কিন্তু দেখো, টেড হিউজেস যে পোয়েটদের সঙ্গে কানেক্টেড ছিলেন, সেই পোয়েটদের কিন্তু বলা হতো মুভমেন্ট পোয়েট। এই মুভমেন্ট পোয়েটের গ্রুপটাকে কিন্তু আমরা দেখি 1950 এবং 1960s ইংল্যান্ডে এই মুভমেন্ট পোয়েটের একটা আবির্ভাব হয়। সেই মুভমেন্ট পোয়েটের মধ্যে একজন ছিলেন টেড হিউজেস। তাহলে আমরা টেড হিউজেস এর লিঙ্ক খুঁজে পাচ্ছি যে যদি কোনো পোয়েটদের সঙ্গে কানেক্টেড থাকে, পার্টিকুলার গ্রুপ অফ পোয়েটস কিন্তু আমরা বলছি, এখানে এজটার কথা বলা হচ্ছে না, পার্টিকুলার গ্রুপ অফ পোয়েটস, তাহলে বা পার্টিকুলার মুভমেন্ট, সেই মুভমেন্ট কিন্তু হচ্ছে নাম, এটার নামও হচ্ছে মুভমেন্ট, অর্থাৎ মুভমেন্ট পোয়েটস। যেমন আমরা ওয়ার পোয়েটস বলি, বা আমরা ইউনিভার্সিটি উইটস গ্রুপ বলি, তেমনি মুভমেন্ট পোয়েটস কিন্তু এই 1950 এবং 1960-তে আমরা এই গ্রুপটাকে দেখি, যাদেরকে বলা হয় মুভমেন্ট পোয়েটস। সেই গ্রুপের সঙ্গে কিন্তু কানেক্টেড ছিলেন আমাদের টেড হিউজেস। আচ্ছা, পরের প্রশ্নে আসি। To which age did Ted Hughes belong to?
টেড হিউজ কোন এজে বিলং করতেন, এটা আমাদের আগে দেখো, আগের প্রশ্নটা ছিল কিন্তু আমাদের কোন গ্রুপের সঙ্গে, এখানে কিন্তু দেখো কোন এজের সঙ্গে কানেক্টেড ছিলেন। অবভিয়াসলি আমরা এই প্রশ্নটার উত্তর জানাই আছে তোমাদের। স্যার টেড হিউজ বিলং টু দ্য মডার্ন এজ। টেড হিউজ কিন্তু মডার্ন এজের সঙ্গে কানেক্টেড ছিলেন বা মডার্ন এজে বিলং করতেন। তাহলে আমরা এটারও অ্যান্সার পেয়ে গেলাম এবং আমরা অলরেডি এটা জানি। আচ্ছা, হোয়াট ইজ দ্য টাইম স্প্যান অফ মডার্ন এজ ইন ইংলিশ লিটারেচার? ইংলিশ লিটারেচারের মধ্যে মডার্ন এজের টাইম স্প্যানটা কত? এখানে কিন্তু আমাদের এই প্রশ্নটা জিজ্ঞেস করতেই পারে যখনই আমরা মডার্ন এজ এর মধ্যে চলে আসবো বা টেড হিউজেস এর প্রসঙ্গে চলে আসবো, তখন কিন্তু মডার্ন এজ এর এই প্রশ্নটা আসতেই পারে। টাইম স্প্যানটা কত, অর্থাৎ সময়টা কত থেকে কত? আমরা জানি এর বিভিন্ন সব এজ গুলোর বিভিন্ন সময় আছে, টাইম স্প্যান আছে। এর মধ্যে মডার্ন এজ এর টাইম স্প্যানটা আমাদের জানতে হবে। তো আমরা একটু দেখে নিই অ্যান্সারটা। So, the modern age in English literature generally spans from the early 20th century to mid 20th century. তাহলে আমরা কিন্তু পাচ্ছি আর্লি 20th century থেকে মিড 20th century, এই সময়টাকেই কিন্তু বলা হয় মডার্ন এজ ইংলিশ লিটারেচারের মধ্যে। এবং উইথ কমন টাইম ফ্রেমস সাইটেড অ্যাজ 1900 টু 1945, এটা একটা গ্রুপ অফ অপিনিয়ন। আর একটা হচ্ছে আরেকটা গ্রুপ অফ অপিনিয়ন বলা হয় 1900 টু 1965, অর্থাৎ এখানে কিন্তু বলা হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর শেষটাকেই কিন্তু 1945টাকেই বলা হয়, কিন্তু অনেকে বলে যে না, এখানেই শেষটাকে ধরা যাবে না, 1965টাকেই শেষটা ধরা যাবে। যদিও আমরা স্টার্টিংটা মোটামুটি 1900 বলে সবাই মেনে নেয়। তাহলে আমরা মডার্ন এজটাকে যেটা বলবো সেটা হচ্ছে আর্লি 20th সেঞ্চুরি টু মিড 20th সেঞ্চুরি। এবং যদি আমরা সেই ইয়ারটাকে উল্লেখ করি তাহলে আমরা 1900 থেকে 1945ও বলতে পারি, অথবা 1965ও বলতে পারি শেষটাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের মডার্ন এজ এর টাইম স্প্যান। আচ্ছা, পরের প্রশ্নে আসি। ডু ইউ রিমেম্বার এনি আদার পোয়েটস অফ দ্য মডার্ন এজ? মডার্ন এজ এর আর কোনো পোয়েটের তোমার নাম মনে আছে বা বলতে পারবে তুমি? So, some of the great poets of the modern age are, সেই গ্রেট পোয়েটের মধ্যে আমরা নাম করতে পারি হচ্ছে টি.এস. এলিয়ট, এজরা পাউন্ড, ডব্লিউ.বি. ইয়েটস। এনারা কিন্তু সে সময়কার মডার্ন পোয়েট। আচ্ছা, তাহলে আমরা তিনজন বিখ্যাত পোয়েটের এখানে নাম পেয়ে গেলাম। এবং এর সঙ্গে কানেক্টেড আমি বলবো যারা ড্রামাটিস্ট আছে বা যারা নভেলিস্ট আছে তাদের নামটাও কিন্তু তোমরা একটু মডার্ন এজে দেখে রাখবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের জানতে সুবিধা হবে। আমরা কিন্তু এখানে পার্টিকুলারলি পোয়েটের মডার্ন এজের পোয়েটদের সম্পর্কেই কিন্তু বললাম। আচ্ছা, এবার মডার্ন এজের পোয়েটদের সম্পর্কে বলার সঙ্গে সঙ্গে দেখো আমাদের আরেকটা প্রশ্ন অ্যারাইজ করে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে, হু ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ টেড হিউজেস বা কন্টেম্পোরারিজ অফ টেড হিউজেস? টেড হিউজেস এর কন্টেম্পোরারি রাইটার কারা ছিলেন বা কে ছিলেন? আচ্ছা, এবার দ্য কন্টেম্পোরারি পোয়েটস অফ টেড হিউজেস his wife Sylvia Plath, Tom Gunn, Seamus Heaney are famous names. তাহলে আমরা কিন্তু এখানে পাচ্ছি, দেখো কন্টেম্পোরারি রাইটার্স এর মধ্যে কয়েকজনের নাম, বিখ্যাত কয়েকজনের নাম আমরা পেতে পারি। টেড হিউজেস যে সময়টা বিলং করেন সেই সময়টায় তার ওয়াইফ সিলভিয়া প্লাথ, এনার নাম উল্লেখ না করলেই নয়, এবং খুবই কিন্তু একজন রিনাউন্ড পোয়েট ছিলেন সিলভিয়া প্লাথ। এবং টম গান, যিনিও একজন ইম্পর্টেন্ট বা ফেমাস পোয়েট ছিলেন সে সময়কার। সিমাস হিনে, তিনিও কিন্তু একজন ইম্পর্টেন্ট পোয়েট ছিলেন। এরা কিন্তু ফেমাস পোয়েট সে সময়কার কন্টেম্পোরারি পোয়েটদের মধ্যে। তাহলে এটাও আমাদের জানা উচিত যে টেড হিউজেস সমসাময়িক যারা পোয়েট ছিলেন তাদের নামগুলো এটা। এবং যদি আমরা মডার্ন এজ হিসেবে বলি তাহলে কিন্তু আমরা অন্যান্য টি.এস. এলিয়ট, এজরা পাউন্ড, ডব্লিউ.বি. ইয়েটস এগুলো বলতে পারি। কিন্তু পার্টিকুলার টাইমটাকে যদি বলি বা ডিকেডটাকে যদি বলি, অর্থাৎ সেই দশকের রাইটারদের যদি কথা বলি তাহলে কিন্তু সেই দশকের রাইটারদের কথা বললে আমাদের সিলভিয়া প্লাথ, টম গান, সিমাস হিনে, এদের নাম কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। আর এজ যদি ধরে বলি তাহলে আমরা কিন্তু টি.এস. এলিয়ট, এজরা পাউন্ড এবং ইয়েটস এর কথা বলবো। তাহলে এই জায়গাটা একটু ক্লিয়ার থাকা উচিত যে ক্লিয়ারটা এরকম টাইপ। তাহলে এভাবে তোমরা ব্যাপারটাকে সাজিয়ে নেবে বা বলার সময় যেন সেভাবেই তোমরা বলতে পারো, সেই জায়গাটাকেও ক্লিয়ার করে নেবে। তাহলে এটাই আমাদের এই প্রশ্নগুলো ছিল। আর আরো প্রশ্ন, চলো পরেরটা এবার দেখে নিই আমরা একটু। নেম সাম অফ হিউজেস ফেমাস ওয়ার্কস। হিউজের ফেমাস ওয়ার্ক কয়েকটার নাম বলো যদি এরকম প্রশ্ন করে।
আমাদের প্রশ্নের সঙ্গে আসতেই পারে। আহ, এই প্রশ্নগুলো তো সবগুলোই যে জিজ্ঞেস করবে এরকম না, এর মধ্যে কয়েকটা প্রশ্ন তো আমাদের জিজ্ঞেস কিন্তু করতেই পারে, আমাদের কিন্তু একটু অ্যালার্ট থাকা উচিত এই ব্যাপারে। আচ্ছা স্যার, সাম অফ হিউজেস ফেমাস ওয়ার্কস আর হক ইন দ্য রেইন, ক্রো, লিপ্রেকাল, আচ্ছা, বার্থ দ্য লেটার্স, এগুলো কিন্তু। তো এই প্রশ্নগুলো আমরা হক ইন দ্য রেইন বা হক রুস্টিং, আমাদের যেটা আমাদের ক্লাস 11-এর সিলেবাসে বা 12-এর সিলেবাসে আছে, অর্থাৎ 11-12-এর সিলেবাসে আছে, সেই কবিতাটা কিন্তু আমাদের হক রুস্টিংও একটা আছে। তারপর লিউপার্কাল, তারপর হচ্ছে তোমার বার্থ দ্য লেটার্স বা ক্রো, এই টাইপের গুলো কিন্তু হচ্ছে আমাদের ফেমাস ওয়ার্কের মধ্যে পড়ে টেড হিউজের। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, ডু ইউ নো হু গাইডেড টেড হিউজেস টু রাইট পোয়েট্রি হোয়েন হি ওয়াজ এ টিনেজার? যখন তিনি ছোট বয়সে বা কম বয়সে ছিলেন তখন তাকে কবিতা লিখতে কে গাইড করেন? তো এটা একটা প্রশ্ন আমাদের জানা উচিত। স্যার, হিজ সিস্টার অলউইন হিউজেস, হু ওয়াজ ওয়েল ভার্সড ইন পোয়েট্রি, যিনি খুব সুন্দর কবিতা জানতেন বা পড়তেন, বা তিনি খুব সুন্দর লিখতেন কবিতা, গাইডেড হিম টু পোয়েট্রি অর লিটারেচার, তাকে কবিতাতে গাইড করেন কিন্তু এই তার বোন, তার নাম হচ্ছে অলউইন হিউজেস। তিনি কিন্তু টেড হিউজেসকে তার কবিতা লেখার ক্ষেত্রে গাইড করেন যখন তিনি ছোট ছিলেন, অর্থাৎ কম বয়সের সেই টেড হিউজেসকে গাইড করার ক্ষেত্রে তার বোনের ভূমিকা অনেকটা বেশি, এবং তার বোনও কিন্তু হচ্ছে ওয়েল ভার্সড ইন পোয়েট্রি। তাহলে আমরা এই জায়গাটা পাচ্ছি, কিন্তু দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনফ্লুয়েন্স। আমরা ইনফ্লুয়েন্স গুলো দেখেই কিন্তু, যেমন ছোটবেলা থেকে একটা ইনফ্লুয়েন্স, তারপরে একটা ইনফ্লুয়েন্স, তারপর বড় বড় রাইটারদের একটা ইনফ্লুয়েন্স, আমরা কিন্তু এই ইনফ্লুয়েন্স গুলোর ক্ষেত্রেই দেখলাম, এবং খুব ইম্পর্টেন্ট কিছু ইনফ্লুয়েন্স। তার মধ্যে প্রথম জীবনের ইনফ্লুয়েন্স কিন্তু অবশ্যই তার বোনের নামটাকে উল্লেখ করতে হয়, যার নাম হচ্ছে অলউইন হিউজেস। আচ্ছা, পরের প্রশ্নে আসি। অ্যাপার্ট ফ্রম হিজ সিস্টার হু প্লেড এ ক্রুশিয়াল রোল ইন হিজ লিটারি ক্যারিয়ার, তাহলে তার সিস্টার তো একটা ক্রুশিয়াল রোল প্লে করতো, আমরা এটা জানি ছোটবেলাতেই, কিন্তু তার সিস্টার ছাড়াও কার একটা খুব ভূমিকা আছে তার লিটারি ক্যারিয়ারের মধ্যে? তখন আমাদের কি বলতে হবে? স্যার, অ্যাপার্ট ফ্রম হিজ সিস্টার অলউইন, হিজ ওয়াইফ সিলভিয়া প্লাথ, হু ওয়াজ অলসো এ গ্রেট পোয়েট, প্লেড এ ক্রুশিয়াল রোল ইন হিজ লিটারি ক্যারিয়ার। তাহলে কিন্তু আমরা তার বোন অলউইন, এনার তো একটা ভূমিকা আছে এটা জানি, এবং এনাকে ছাড়াও আরেকজন আছে তার ওয়াইফ, তার নাম হচ্ছে সিলভিয়া প্লাথ, হু ওয়াজ অলসো এ গ্রেট পোয়েট, যিনিও একজন খুব গ্রেট পোয়েট ছিলেন, আমরা অলরেডি তার নামটা পেয়ে গেছি আমাদের প্রশ্নে। প্লেড এ ক্রুশিয়াল রোল ইন হিজ লিটারি ক্যারিয়ার, তিনি কিন্তু একটা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আমাদের টেড হিউজের লিটারি ক্যারিয়ারের মধ্যে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং আমরা যারা এই মাই ওন ট্রু ফ্যামিলি করছি তাদের ক্ষেত্রে এই এই ইয়েটা জানা কিন্তু অবশ্যই উচিত, এই ইনফ্লুয়েন্সটা জানা কিন্তু অবশ্যই উচিত, এবং এই ইনফ্লুয়েন্স দিয়েই কিন্তু আমরা অনেকটা প্রশ্ন অ্যারাইজ করে যেতে পারে, এর জন্য কিন্তু আমাদের প্রিপেয়ার থাকা উচিত। তো চলো সেই প্রশ্ন টাইপের কি হতে পারে। দ্য প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ পোয়েট্রি ডিড সিলভিয়া প্লাথ রাইট? সিলভিয়া প্লাথের পোয়েট্রি গুলো কি টাইপের ছিল? এটা কিন্তু একটা অটোমেটিক্যালি প্রশ্ন আসলো, আমরা যে অটোমেটিক্যালি যে জায়গাটায় এর আগের প্রশ্নটা থেকে পেলাম। তো সিলভিয়া প্লাথের পোয়েট্রি গুলো কি টাইপের? সিলভিয়া প্লাথ পোয়েট্রি ইজ নোন অ্যাজ কনফেশনাল পোয়েট্রি। সিলভিয়া প্লাথের পোয়েট্রি গুলোকে কিন্তু একটা পার্টিকুলার গ্রুপ অফ পোয়েট্রি বলা হয়, বা পার্টিকুলার কাইন্ড অফ পোয়েট্রি বলা হয়, যে কাইন্ড অফ পোয়েট্রিটাকে বলা হয় কনফেশনাল পোয়েট্রি, এবং নতুন একটা ধারা যে কনফেশনাল পোয়েট্রির। এবার যখনই তোমাকে এই প্রশ্নটা করছে তখন কিন্তু তোমাকে রেডি থাকতে হচ্ছে, তুমি যখন বলছো যে সিলভিয়া প্লাথের পোয়েট্রি গুলো কনফেশনাল পোয়েট্রি, তখন কনফেশনাল পোয়েট্রি সম্পর্কে তোমাকে জানতে হবে। তখন হোয়াট ইজ মিন বাই কনফেশনাল পোয়েট্রি, কনফেশনাল পোয়েট্রিটার মিনিংটা কি, তুমি কি বোঝাতে চাচ্ছ? তখন আমাদের কিন্তু অ্যান্সারটাকে এভাবে আসতে হবে। স্যার, কনফেশনাল পোয়েট্রি ইজ এ কাইন্ড অফ পোয়েট্রি দ্যাট ফোকাসেস অন দ্য ইন্ডিভিজুয়াল using deeply personal experiences, emotions, and taboo subjects as the basis for art. তখন কিন্তু আমাদের বলতে হবে যে কনফেশনাল পোয়েট্রি ইজ এ ওয়ান কাইন্ড অফ পোয়েট্রি দ্যাট ফোকাসেস অন দ্য ইন্ডিভিজুয়াল, একদম সেই ব্যক্তিটার উপরে বা সেই পার্টিকুলার পার্সনটার উপরে ফোকাস করে লেখা হয়, ইউজিং ডিপলি পার্সোনাল এক্সপিরিয়েন্স, এবং যার মধ্যে কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্সটার ডিপ পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকে, ব্যক্তিগত অভিজ্ঞতাটা খুবই একদম নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে, অর্থাৎ ডিপ থাকে। আচ্ছা, ইমোশনস, এর মধ্যে পার্সোনাল ইমোশনটাকে তুলে ধরা থাকে, এবং ট্যাবু সাবজেক্ট, যে সাবজেক্টগুলো হচ্ছে আমাদের সমাজে সাধারণত আলোচনা করা হয় না, একটু এড়িয়ে যাওয়া হয়, সেই টাইপের সাবজেক্টগুলোকেই তিনি লিখেছেন।
অ্যাজ দ্য বেসিস ফর আর্ট, তার আর্টের কিন্তু বা তার পোয়েট্রির এগুলোকে থিম ধরে। তো কনফেশনাল পোয়েট্রির মধ্যে আমরা যে টপিকটা পাবো বা কনফেশনাল পোয়েট্রি, হোয়াট ইজ কনফেশনাল পোয়েট্রি, তখন কিন্তু আমাদের এটা বলতে হবে যে কনফেশনাল পোয়েট্রি ইজ আ কাইন্ড অফ পোয়েট্রি that focuses on the individual using deeply personal experiences, emotions, and taboo subjects as the basis for art. খুব সুন্দর করে এই জায়গাটাকে কিন্তু তোমাদেরকে একদম কনফেশনাল পোয়েট্রিটাকে একই সঙ্গে রেডি করে নিতে হবে যে হোয়াট ইজ কনফেশনাল পোয়েট্রি। আচ্ছা, এবার আসি পরের টপিকটাতে। পরের প্রশ্ন দেখো, ডু ইউ নো এনি কনফেশনাল পোয়েট ইন ইন্ডিয়ান ইংলিশ রাইটিং? ইন্ডিয়ান ইংলিশ রাইটিং এর ক্ষেত্রে বা ইন্ডিয়ান পোয়েট যারা ইংলিশ লিখতেন তাদের ক্ষেত্রে তুমি এরকম কাউকে চেনো? তখন এই প্রশ্নটা কিন্তু অটোমেটিক্যালি আসবে, কারণ এরকম একজন পোয়েট আছেন যিনি খুবই বিখ্যাত, এরকম একজন ইংলিশে লিখতেন এবং ইন্ডিয়ান। স্যার, কমলা দাস ইজ ফেমাস ইন্ডিয়ান ইংলিশ রাইটার। স্যার, কমলা দাস কিন্তু এরকম একজন ফেমাস ইন্ডিয়ান ইংলিশ কনফেশনাল রাইটার ছিলেন। তো আমরা কনফেশনাল পোয়েট আমরা এখানে উল্লেখ করব, উল্লেখটা অ্যান্সারের মধ্যে করা নেই, আমরা এখানে কিন্তু এই জায়গাটাতে করে দেব। স্যার, কনফেশনাল কমলা দাস ইজ আ কনফেশনাল পোয়েট ইন ইন্ডিয়ান ইংলিশ পোয়েট্রি। আচ্ছা, ডু ইউ নো এনি পোয়েট্রি অফ সিলভিয়া প্লাথ? আচ্ছা, তোমার কি সিলভিয়া প্লাথের কোনো পোয়েট্রি জানা আছে? সিলভিয়া প্লাথের পোয়েট্রি যদি জানা থাকে তাহলে সেটা বলো, জিজ্ঞেস করতেই পারে। আচ্ছা, তখন আমাদের কি বলতে হবে? ইয়েস স্যার, সাম অফ সিলভিয়া প্লাথস ফেমাস পোয়েমস আর ড্যাডি, লেডি লাজারাস, টিউলিপস অ্যান্ড হার কালেকশন লাইক এরিয়েল। এগুলো কিন্তু সিলভিয়া প্লাথের কতগুলো খুব ইম্পর্টেন্ট বা খুব ফেমাস পোয়েমস, যে পোয়েমস গুলো কিন্তু আমাদের জানতে হবে এবং একটু মনে রাখতে হবে। তাহলে আমাদের কিন্তু এই ব্যাপারটা একই সঙ্গে সিলভিয়া প্লাথের সম্পর্কে জানতে হবে এবং আমাদের কমলা দাসের রাইটিংও দুই একটা কনফেশনাল পোয়েট্রি রাইটিংও কিন্তু আমাদের জানতে হবে। যেমন আমাদের জানা উচিত যে এরকম ইম্পর্টেন্ট কবিতার মধ্যে বলা যেতে পারে সামার ইন ক্যালকাটা, অ্যান ইন্ট্রোডাকশন, দ্য ডিসেন্ডেন্টস, দ্য ওল্ড প্লে হাউস অ্যান্ড দ্য আদার পোয়েমস। এই টাইপের কিন্তু কয়েকটা জেনে রাখতে হবে যে জিনিসগুলোতে আমাদের কমলা দাসের কনফেশনাল পোয়েম সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় বা কমলা দাসের যে পোয়েট্রি গুলো সম্পর্কে একটা ধারণা আছে কনফেশনাল পোয়েট হিসাবে, সেই জিনিসগুলো কিন্তু একটু জেনে রাখতে হবে। তো আমাদের এই জিনিসগুলো কিন্তু খুবই দরকারি এবং আমাদের যখন টেড হিউজ সম্পর্কে আমাদের কোনো প্রশ্ন আসবে, এই টাইপের প্রশ্নই কিন্তু আমাদের রেডি থাকতে হবে। এবার কবিতা রিলেটেড কিছু প্রশ্ন আসবে, সেই প্রশ্ন নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো সেই প্রশ্নের জন্য তোমরা আশা করি উপস্থিত থাকবে এবং আমি সেই প্রশ্নগুলো দেবো, এর মধ্যেই দিয়ে দেবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন হুইং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।